এই যে আমরা মানুষরা ভালোবাসা দিবস পালন করি, ভালোবাসাকে নিয়ে এত কিছু করি, সমস্ত ভ্যালেন্টাইন্স উইক নিজেদের কাছের মানুষদের আঁকড়ে ধরে সময় কাটাই, কিন্তু পোস্ট ভ্যালেন্টাইন্স ডের কথা তো কেউ ভাবে না। এই যে জীবনে প্রেম করা যেমন ইম্পর্টেন্ট, সেরকম এই জীবনে চড় মারাটাও তো ইম্পর্টেন্ট। সঠিক সময় সঠিক মানুষকে চড় না মারলে আপনার ভাগ্যে কষ্ট আছে বস। তাই আপনাদের চড় মারা শেখাতে আমরা ফিকশন হান্ট হাজির হয়েছি আমাদের পোস্ট ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে আজকের বিশেষ গল্প নিয়ে। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প হ্যাপি স্ল্যাপ ডে। ঋত্বিকা জানলার সামনে এসে দাঁড়ালো। ঘুটঘুটে অন্ধকারে চারিদিক ঢেকে গেছে, সেরকমই অন্ধকারে কালো হয়ে রয়েছে ওর মনটা। বারবার চেষ্টা করেও কিছুতেই মনটাকে শান্ত করতে পারছে না ও। কিরকম একটা চাপা যন্ত্রণা মনের ভেতরটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এতগুলো বছরের স্বপ্ন, প্রতিশ্রুতি, ভালোবাসা সব এক মুহূর্তের মধ্যেই যেন অর্থহীন হয়ে গেছে। সঞ্জয় যে এভাবে ওকে ঠকাবে স্বপ্নেও ভাবেনিও। দীর্ঘ 8 বছরের একটা সম্পর্ক, আর কিছুদিনের মধ্যেই যেটা পরিণতি পেত, সে সম্পর্কের পিছনে যে এরকম একটা কুৎসিত দিক সঞ্জয় লুকিয়ে রেখেছিল, সেটা যদি ঋত্বিকা আগে জানত তাহলে যে কি করত সে নিজেই জানে না। ওর চোখ দুটো ছলছল করে উঠল, চোখের নিচটা ভিজে এলো। কিন্তু এখন কান্নাকাটি করলে হবে না, বাড়ির সবাই জানতে পারবে। আর নিজের পছন্দ করা মানুষটাকে অন্যদের কাছে কিছুতেই খারাপ হতে দেওয়া যায় না। আর তখন তো যাই না যখন দীর্ঘ 8 বছর ধরে সেই মানুষটাকে ভালোবাসা হয়। ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো ঋত্বিকা। একবার বাইরের ঘরটা ভালোভাবে চোখ বুলিয়ে নিল। না, কেউ নেই। বাবা, মা আর বোন ভেতরের ঘরেই আছে। ওরা কিছু টের পাওয়ার আগেই সদর দরজা পেরিয়ে রাস্তায় বের হয়ে এলো সে। রাত আন্দাজ 8:30 বাজে, কিন্তু সমস্ত পরিবেশ অন্ধকারে সম্পূর্ণ কালো হয়ে গেছে। তাই লোকজনের সংখ্যাও সেরকম নেই, হাতে গুনে হয়তো 2-1 রয়েছে। গলির রাস্তা ধরে সোজা এগিয়ে গিয়ে বাঁ হাতে বাঁক নিয়ে মেন রাস্তায় উঠে এলো সে। এখান থেকে মিনিট 5 হেঁটে গেলেই গঙ্গার ঘাট। মন খারাপ হলে ওখানেই গিয়ে বসে ঋত্বিকা। আর আজকের মতো মন খারাপ বোধহয় না আর কোনোদিন ওর হয়েছিল। রাতের স্নিগ্ধ আবহাওয়ায় হালকা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে এসে ধাক্কা দিচ্ছে তার শরীরে, আর সঙ্গে সঙ্গেই কেঁপে উঠছে তার সমস্ত শরীর। তাড়াহুড়োতে শালটা জড়িয়ে নেওয়ার কথা মাথায় ছিল না তার। অগত্যা এই শীতল জলীয় বাষ্পের মুড সুইং মেনে নেওয়া বাধ্যতামূলক। যদিও হৃদয়টা তো এর চেয়েও জোরে কাঁপছে। তার উপর কোন শাল চড়াবে সে? কথাগুলো ভাবতে ভাবতেই গঙ্গার একদম কাছে এসে পৌঁছালো সে। ওই তো সিঁড়ি দিয়ে শান্ত পায়ে নিচে নামতে থাকে সে। নামতে গিয়ে এদিক ওদিক চোখ পড়ে তার। দেখতে পাই আজ ঘাটটা অন্য দিনের তুলনায় একদম ফাঁকা। আশেপাশে তো কেউই নেই, আর যারা আছে তারাও মোটামুটি অনেকটাই দূরে। গতকাল যদিও ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই হয়তো মানুষজন গতকালই প্রেমের কোটার অনেকটা পূরণ করে দিয়েছে, আর সেই কারণেই আজকের গঙ্গার ঘাটটা ফাঁকা। যদিও তাতে ঋত্বিকার কিছুই এসে যায় না, বরঞ্চ সে একটা ফাঁকা জায়গায় খুঁজছিল, যেখানে কোনো হৈহট্ট চিৎকার কিচ্ছু থাকবে না, শুধু থাকবে দুদণ্ড শান্তি। সিঁড়ি দিয়ে একদম নিচের দিকে নেমে আসে সে। তারপর সিঁড়ির ধাপের এক কোণে এগিয়ে গিয়ে বসে পড়ে। চোখের কোণ বেয়ে জলের ধারা নেমে আসে। নিজেকে কিছুতেই সামলাতে পারছে না সে। সঞ্জয়ের কাছ থেকে এরকম বিশ্বাসঘাতকতা কোনোদিনও আশা করেনি সে। ছেলেটা যে এইভাবে ওকে ঠকাবে সেটা ভাবতে গিয়েও মনটা শিউরে উঠছে। মনে হচ্ছে এতদিন এরকম একটা নীচ মানুষের সাথে কি করেছিল সে।
নিজের উপর প্রচণ্ড রাগ হয় ঋত্বিকার, কিন্তু বেশিক্ষণ সেই রাগ স্থায়ী হতে পারে না, কারণ রাগের চেয়েও বেশি প্রভাব বিস্তার করেছে দুঃখ আর যন্ত্রণা, যা এত সহজে তাকে মুক্তি দেবে না। একটা মানুষের সাথে 8 বছর কাটানো তার মুখের কথা নয়, আর এত বছর কাটালে একটা পশুর প্রতিও মায়া জন্মে যায়, আর এ তো মানুষ। তাই সমস্ত দুঃখ কষ্ট দূর হতে এখন বেশ কিছুটা সময় লাগবে তার। ধাপ ছেড়ে উঠে দাঁড়ালো ঋত্বিকা, নিচের দিকে আরেকটু এগিয়ে গেল, আর কিছুটা নামার পরই জলে স্পর্শ পেল। দুহাত দুদিকে ছাড়িয়ে এক বুক নিঃশ্বাস শুষে নিল সে। আর ঠিক তখনই একটা উষ্ণ হাত তার কোমর ধরে প্রায় গায়ের জোরে তুলে নিয়ে উপর দিকের একটা ধাপের উপর এসে নামালো। ব্যাপারটা এতই দ্রুত ঘটল যে সেটার রেশ কাটতে কিছুটা সময় লাগলো। পুরোপুরি ধাতস্থ হয়ে ঋত্বিকা যখন সামনের দিকে তাকালো, তখন দেখলো একটা বছর 28-এর যুবক তার সামনে দাঁড়িয়ে। ঋত্বিকার প্রচণ্ড রাগ হলো, সে প্রায় তেড়ে গেল ছেলেটার দিকে। এই এই এসব কি? হ্যাঁ, একা মেয়ে দেখেছেন আর অমনি অসভ্যতামি? লজ্জা করে না? কি তোর জানোয়ার একটা! এতক্ষণ ছেলেটা ভ্যাবাচাকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। এইবার আর সহ্য করতে না পেরে দ্রুত বলে উঠল, আরে দিদি, ঠেহরো ঠেহরো, এসব কি বলছেন আপনি? আপনাকে আমি সুইসাইড করার হাত থেকে বাঁচালাম, আর আপনি শালা কাঁচা খিস্তি দিচ্ছেন। মানুষ কিন্তু এটা সহ্য করবে না, মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, দেখবেন। মানেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই সুইসাইড? ছেলেটা অবাক দৃষ্টিতে চাইল মেয়েটার দিকে। হ্যাঁ, সুইসাইড মানে আবার কি বোঝাবো? সুইসাইড মানে সুইসাইডই? তাও দাঁড়ান, ভেবে নিই একবার। ছেলেটা কথা থামিয়ে একবার আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবার চেষ্টা করে, তারপর কয়েক সেকেন্ড পর বলে, এই ম্যাডাম, সুইসাইড মানে আত্মহত্যা। ঋত্বিকার এবার প্রচণ্ড রাগ হয়। চোখ দুটো বড় বড় করে ভস্ম করে দেওয়া দৃষ্টি নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে সে বলে, অজব বড্ড ছেলে মাইরি। সুইসাইড মানে আত্মহত্যা আমিও জানি, কিন্তু আপনি আমাকে এভাবে সরালেন কেন? হ্যাঁ, কে আপনাকে বলেছে যে আমি সুইসাইড করছিলাম? এই এই মানে আপনি সুইসাইড করছিলেন না? একেবারেই না। সুইসাইড কেন করতে যাব আমি? এতক্ষণ ধরে মুখ লুকিয়ে কাঁদছিলেন, সেটাই কি যথেষ্ট কারণ নয় সুইসাইড করার? যদিও করতে যাননি শুনে ভালো লাগলো। আমাদের যুব সমাজ যে সচেতন হচ্ছে, বুদ্ধি দিয়ে বিচার করছে, এটা খুবই বড় ব্যাপার। আজ কার্ল মার্কস বেঁচে থাকলে সে যাকে। হুদায় কান্নাকাটি করছিলেন কেন সেটা বলুন দেখি। আপনাকে কেন বলতে যাব? হু দ্য হেল আর ইউ? এই ইংরেজিতে প্রশংসা করলেন না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কি গাধা নাকি আস্ত একটা পাগল? দুটোর কোনোটাই নয়। আমি হলাম বেকার, সরি, শিক্ষিত বেকার। বেকার কেন? দিদি দাদার রাজ, নেই কোনো কাজ। আরে মশাই, মানে কোনো ব্যবসা ট্যাবসাও তো করতে পারেন। ওইসব করলে সমাজ সেবা করবো কিভাবে? সমাজ সেবা মানে? এই ছোটবেলায় পড়াশোনা করেননি নাকি, যে সমাজ সেবা মানে জানেন না? আরে বাবা, সমাজ সেবা কি বিষয়? মানে মানে কিরকম সমাজ সেবা আর কি? আপনাদের মতো ফ্রাস্ট্রু ডিপ্রেসড মানুষদের আমরা আবার চাঙ্গা করে তুলি। বেশ ইন্টারেস্টিং, কিন্তু আমি তো ডিপ্রেসড নই। ম্যাডাম, মিথ্যে কথা একদম বলবেন না। এমনিতেই নেতাদের থেকে মিথ্যে শুনে শুনে কান পচে গেছে। আপনাকে দেখে বোঝা যাচ্ছে খুব খারাপ কিছু একটা আপনার সাথে ঘটেছে। এবার কেসটা কি আমাকে একটু খুলে বলা যায়? কেন আপনাকে সব বলতে যাব কেন? না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে বলতেই হবে, কিন্তু আপনার মন হালকা করার উপায় আমার কাছে আছে। যে বা যারা আপনাকে কষ্ট দিয়েছে বা আপনার দুঃখের কারণ হয়েছে,
আপনি তাদের উপর বদলা নিতে পারেন আর নিজের কষ্ট দুঃখকে খানিকটা হলেও কমিয়ে নিতে পারেন। কিভাবে? নমস্কার, আমি আপনার শুভাকাঙ্ক্ষী ফ্রম স্ট্রেস রিলিফ সোসাইটি। আমরা বিভিন্ন উপায়ে মানুষদের ছোট ছোট বিষয়ের উপর বদলা নিতে সাহায্য করি আর তাদের স্ট্রেস ফ্রি করি। বিভিন্ন উপায়? তা আমার জন্য কি উপায় আছে আপনার কাছে? মানে আমি কিভাবে বদলা নিতে পারি? না, শুধু আপনার জন্য নয়, আজকে সবার জন্য একই উপায়। যেহেতু আজ ভ্যালেন্টাইন্স ডের পরের দিন, অর্থাৎ স্ল্যাব ডে, তাই আজকে আমাদের স্লোগান হ্যাপি স্ল্যাব ডে। চর মারুন, খুশি থাকুন। চর? খানিকটা অবাক হয় ঋত্বিকা। ছেলেটা অল্প হেসে বলে, হ্যাঁ ম্যাডাম, চর। কখন আপনি ভেবে দেখেছেন জীবনে চর মারাটা কত ইম্পর্টেন্ট? মানে ধরুন, কেউ বাসে আপনার সাথে নোংরামো করলো, কেউ রাস্তা ভর্তি লোকের সামনে আপনাকে অপমান করলো, আবার কেউ আপনাকে একা বিপদের মুখে ফেলে পালিয়ে গেল। তা আপনার কি ইচ্ছা করবে না তাকে ঠাঁটিয়ে একটা চর মারি? একটা বলছি কেন, পারলে গোটা 10 চর মেরে মালটার বদন বিগড়ে দিই। একবারও এরকম অনুভূতি হয়নি আপনার? একটু ইতস্তত করেই উত্তর দেয় ঋত্বিকা। তা অবশ্য হয়। তো ম্যাডাম, এই কারণেই আমাদের আজকের বদলা নেওয়ার অস্ত্র চর। চর মারুন, খুশি থাকুন। তা এটা করলে আমার মন খারাপ দূর হবে? 100% গ্যারান্টি। না হলে পয়সা ফেরত। পয়সা নেন নাকি? জিভ কাটে ছেলেটা। ধ্যার, ওটা মিস্টেক। ওগুলো ফ্লোতে বেরিয়ে গেছে একদম বিনামূল্যে, উইদাউট আ সিঙ্গেল পেনি। আমরা আজকে আপনার যাবতীয় চরের দায়িত্ব নিলাম। ওকে, দ্যাট সিমস ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং তো বটেই। তো এবার বলে ফেলুন দেখি, প্রথম চর আপনি কাকে মারতে চান? ঋত্বিকা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে একটু ভেবে নেয়, তারপর দুষ্টু হাসি ঠোঁটের কোণে চেপে বলে, আমার হাই স্কুলে একটা মেয়ে ছিল, তাকে প্রথম চড় মারতে চাই। সালা মালটা বড় লোক ছিল বলে আমাদের মতো মিডিল ক্লাসদের এত অপমান করতো, এত লেগ পুলিং করতো যে মনে হতো সালাকে এক্ষুনি গুলি করে উড়িয়ে দিই। এই না ম্যাডাম, গুলি নয়, অনলি চর। ইয়েস, চড়ই মারবো অনেকগুলো। ওকে দেন, চলুন। ট্যাক্সি। ছেলেটার কথা মতো সিঁড়ি ধরে উপরে উঠে আসে দুজনে। তারপর খানিকটা এগিয়ে মেন রোডের মুখটায় এসে দাঁড়ায়। ছেলেটা হালকা উত্তেজিত গলায় বলে, বাই দ্য ওয়ে, মেয়েটার বাড়ি কোথায়? ঋত্বিকা উত্তর দেয়, এসপ্ল্যানেড। বলেই সামনে থেকে যাওয়া একটা ট্যাক্সিকে হাঁক পারে। ট্যাক্সি। ট্যাক্সিটা এসে থামে তাদের সামনে। ভেতর থেকে ট্যাক্সির ড্রাইভার ছেলেটার উদ্দেশ্যে বলে, বলুন স্যার, কোথায় যাবেন? চর মারতে। হ্যাঁ, কি বললেন? মানে ব্রিগেড স্প্ল্যানেড চল। দুজনে ট্যাক্সির ভেতরে চড়ে বসে। ট্যাক্সিটাও ফাঁকা রাস্তা পেয়ে যতটা দ্রুত সম্ভব চাকা ঘুরিয়ে চলতে থাকে। ঋত্বিকা আরেকবার ভালো করে তাকায় ছেলেটার দিকে। রোগা পাতলা চেহারা, দেখতে যে আহামরি কিছু তা নয়, তবে কিছু একটা যেন আছে ওর মধ্যে, যেটার আকর্ষণ বল তীব্র। ছেলেটা যদিও জানলা দিয়ে রাস্তার বাইরেই তাকিয়ে রয়েছে, কখন গন্তব্য আসবে হয়তো সেই অপেক্ষায়। ঋত্বিকা অল্প গলা খাঁকারি দিল। বলছিলাম যে এই আপনার যে সোসাইটি, তা আপনি কতদিন ধরে যুক্ত আছেন? ছেলেটা গলা খাঁকারি শব্দ শুনেই ঋত্বিকার দিকে মুখ ফিরিয়েছিল। এইবার সম্পূর্ণ প্রশ্নটা শুনে সে বলল, সোসাইটির জন্মলগ্ন থেকেই। আচ্ছা। ঘাড় নাড়ে ঋত্বিকা। ছেলেটা আবার জানলার বাইরে মন দেয়, কিন্তু ঋত্বিকা তার দিকেই একঠায় চেয়ে থাকে। সত্যি ছেলেটার মধ্যে কিছু একটা আছে। মনে মনে হাসে সে। আজ মনটা কিরকম হয়েছিল,
আর ইনি আসার পর কীরকম হয়ে গেল। সত্যি জীবনে কত কি যে অভাবনীয় এক মুহূর্তেই হয়ে যায়, জীবন নিজেও সেটা ধরতে পারে না। ট্যাক্সিটা রাস্তার ধারে এসে থামে একটা ছোট্ট গলির মুখে। দুজনে ট্যাক্সি থেকে বেরিয়ে আসে। ছেলেটা ভাড়া চুকিয়ে ঋত্বিকার দেখানো পথ ধরে হাঁটতে থাকে। কিছুটা যাওয়ার পর ছেলেটা থামে, তারপর ঋত্বিকাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ম্যাডাম, মেয়েটা কি বাড়িতে একা থাকে? ঋত্বিকা ছেলেটার দিকে মুখ ফেরায়, একটু অদ্ভুতভাবে বলে, মানে এই রাতের বেলায় একটা মেয়ের বাড়ি যাব, সে যদি ফুল ফ্যামিলি নিয়ে থাকে তাহলে আপনি একটা চোর মারলে ওরা কিন্তু 10টা মারবে, তাই তাই আর কি। ঋত্বিকা অল্প হাসে। চাপ খাবেন না বস, ওর বাবা মা ভাগ্যক্রমে ট্যুরে গেছে, এখন ও বাড়িতে একা, তো চর মারবো আর পালিয়ে আসবো। বলে সামনের দিকে দ্রুত এগিয়ে যায় ঋত্বিকা। ছেলেটাও পেছন পেছন পা মিলিয়ে মিলিয়ে দ্রুত এগোতে থাকে। মিনিট দুয়েক পর একটা বড় সড়ো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় দুজনে। ছেলেটা একবার কনফার্ম করার জন্য জিজ্ঞেস করে, মেয়েটার নাম কি? হৈমন্তী সেন। বাবার নাম? বিক্রম সেন না সামথিং। হ্যাঁ, বিক্রম সেন, নেম প্লেটে তাই লেখা। চলুন কলিং বেল বাজানো যাক। বলেই বার দুয়ে কলিং বেলের সুইচটা চেপে দেয় ছেলেটা। তারপর নিজের পিঠের ব্যাগটা সামনের দিকে এনে চেন খুলে দুটো মুঠো করে উলিকটের হনুমান টুপি বের করে আনে। তার একটা ঋত্বিকার দিকে এগিয়ে দিয়ে সে বলে, এই নিন, পরে নিন। ঋত্বিকার টুপিগুলো দেখে বেশ অবাক হয়। এ কি, হনুমান টুপি কেন পরবো? আরে ম্যাডাম, আপনি যাকে চোর মারবেন তাকে আপনি দেখবেন, কিন্তু যে আপনার হাতে চোর খাবে সে কেন আপনাকে দেখবে? যদি দেখে ফেলে তাহলে আজকে চোরের বদলা সে তো কাল নিতেই পারে, কোনো তো ভরসা নেই, তাই চোর জলদি এটা পড়ে নিন। ঋত্বিকা আর কোনো কথা বাড়ায় না। ছেলেটার হাত থেকে একটা হনুমান টুপি নিয়ে মাথার মধ্যে গলিয়ে নেয়, তারপর ভালোভাবে মুখটা ঢেকে নেয়। ঠিক তখনই ভেতর থেকে দরজার ছিটকিনিটা খোলার শব্দ হয়। তারপর দরজা ঠেলে মুখ বাড়ায় একটা বছর 26-এর সুশ্রী মেয়ে। ছেলেটা সঙ্গে সঙ্গে ঋত্বিকার দিকে তাকায়, চোখের ইশারায় জানতে চাই এই সামনের মেয়েটাই সেই মেয়েটা কিনা। ঋত্বিকা ঘাড় নেড়ে সম্মতিসূচক উত্তর দেয়, আর সঙ্গে সঙ্গে ছেলেটা গায়ের জোরে পুরো দরজাটা হাট করে খুলে দেয়। সামনের মেয়েটা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু আরও বেশি অস্বস্তিতে পড়ে যখন ঋত্বিকার হাতের একটা থাপ্পড় এসে লাগে তার গালে। অবাক হয়ে চোখ ফেরায় সামনের দিকে, দেখে মুখোশধারী একটা মেয়ে সজোরে চড় মেরেছে তাকে। মেয়েটা কিছু প্রতিক্রিয়া দেখানোর আগেই দরজা ধরে থাকা অবস্থায় ছেলেটা বলে ওঠে, এ কি, থামলেন কেন? মারুন আরো খান কয়েক। মেয়েটা আরও খানিকটা অবাক হয়ে ওঠে, আর মুহূর্তের মধ্যেই আরও খান কয়েক চড় এসে আঘাত দেয় তার দু গালে। ব্যাপারটার কুল কিনারা কিছুই বুঝে উঠতে পারে না সে। প্রতিক্রিয়া যে কি দেবে সেটাও বুঝতে পারে না। এতক্ষণে ছেলেটা ঋত্বিকার পাশে এসে দাঁড়িয়েছে। আর মারবেন? ঋত্বিকা ঘাড় নেড়ে বলে, না, দ্যাটস ইনাফ। বলে পেছন ফিরে রওনা দেয় সে। এইবার সামনে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকা মেয়েটা কিছু একটা বলতে যায়, কিন্তু তার আগেই ছেলেটা ব্যাগ থেকে একটা আইস ব্যাগ বের করে তার হাতে দিয়ে বলে, গালে লাগিয়ে নেবেন, ব্যথা কমে যাবে। তারপর নিজেও ঋত্বিকার পেছনে ছুট লাগায়। ঋত্বিকার একদম পাশে এসে থেমে হাঁটতে থাকে ছেলেটা। অল্প হাসতে হাসতেই বলে, তো কেমন লাগলো চড় মেরে? ঋত্বিকা এক বুক নিঃশ্বাস নিয়ে বলে, দারুণ। ছেলেটাও অল্প হাসে। সে তো আপনার চড় মারার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল। যাই হোক, নেক্সট টার্গেট তাহলে কে? মেয়েটা অল্প ভেবে নেয়, তারপর বলে, নেক্সট টার্গেট আমি যে স্কুলে পড়াই সে স্কুলের হেডমিস্ট্রেস। বিশাল বদ একটা মহিলা, সবার উপর জোর জুলুম করে। আরে বাস, আপনি স্কুলে পড়ান? মানে আপনি দিদিমণি? তা সরকারি না বেসরকারি? আপনার কি মনে হয়? হ্যাঁ,
সরকারি পাওয়া তো চাপের, তার উপর আবার অনেকদিন এসএসসি হয়নি, তাই মন কইছে বেসরকারি। তা অবশ্য ঠিক, তবে আমার তা সরকারি। হ্যাঁ, তবে প্যারা টিচার। তাও ভালো, মন্দার বাজারে কেউ তো চাকরি পেল, বলে বাকিরা তো 15 লাখের স্বপ্নই দেখছে। এই এক মিনিট, এই আপনি সিরিয়াসলি ভাবেন ওই টাকা পাবেন? ধুস, ওসব অতীত। সুনীল গঙ্গোপাধ্যায় বলে গেছেন না, কেউ কথা রাখেনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখে না। খুব কষ্ট যে বলো না, শোনা গো আমার। বাবা, এত জ্ঞান, তাও চাকরি হয়নি কেন বলুন তো? সেটাই তো আমার প্রশ্ন ম্যাডাম, চাকরি যে কেন পাই না। যাকে ওসব বাদ দিন, আপনার এই হেডমিস্ট্রেসের বাড়ি কতদূর? বেশি নয়, এখান থেকে অটো করে 7 মিনিট। একটা বাড়ি ভাড়া নিয়ে থাকেন, ডিভোর্সি মহিলা, তাই একাই থাকেন, তাই আমাদের রিস্ক খুব একটা নেই। বাবা, আপনি তো দেখছি সালা ঘাট ঘুট সব জেনে গেছেন। কারিশমা হ্যাঁ হামারা। ছেলেটা অল্প হাসে, তারপর একটা অটোকে আসতে দেখে হাত বাড়িয়ে থামানোর চেষ্টা করে। অটোটাও তাদের সামনে এসে দাঁড়ায়। দাদা, এই সামনের মোড়টায় যাব। অটোওয়ালা ভেতরে বসতে বলে, ওরাও ভেতরে উঠে বসে। তারপর হালকা দুলকি চালে অটোটা এগোতে থাকে। ঠিক মিনিট 7 পর একটা 3 মাথার মোড়ে এসে দাঁড়ায় অটোটা। দুজনেই নেমে আসে অটো থেকে। যথারীতি আবার ভাড়া মিটিয়ে ঋত্বিকার পেছন পেছন চলতে শুরু করে ছেলেটা। ঋত্বিকা বলে, আচ্ছা, এই চড় মারছি আমি, এতে আমার না হয় কিছু একটা লাভ হচ্ছে বা একটু আমি রিলিফড হচ্ছি, কিন্তু আপনাদের কি ফায়দা হচ্ছে? নাথিং। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা ভেবে তাদের শুধু একটু খুশি করছি, চিন্তামুক্ত করছি। আর আমরা তো রাজনীতি করছি না যে কিছু করার পরিবর্তে কিছু রিটার্ন পেতেই হবে। সেটা অবশ্যই ঠিক। আরেকটা কথা, এই আপনি কি বামপন্থী? হ্যাঁ, কট্টর। আমিও। ছেলেটা হাসে, তারপর একদম গলা নামিয়ে বলে, জানি। হ্যাঁ, কিছু বললেন না, চলুন। দুজনে আরো কিছুটা এগিয়ে যায়। তারপর একটা ছোট একতলা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে ঋত্বিকা। ছেলেটা তার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলে, এটাই তো। হ্যাঁ, কিন্তু বাড়িতে কলিং বেল নেই, তাই ধাক্কা দিতে হবে। কিন্তু খুব বেশি জোরে ধাক্কা দেবেন না, বেশি সারা শব্দ হলেই সমস্যা। ছেলেটা ধীরে ধীরে দরজার একদম কাছে এসে দাঁড়ায়। তারপর আস্তে আস্তে ঠক ঠক করে দরজায় ধাক্কা দিতে থাকে। ইতিমধ্যে ঋত্বিকা আবার হনুমান টুপিটা গলিয়ে নিয়েছে। ছেলেটাও দরজা ধাক্কানোর মাঝেই টুপি দিয়ে মুখটা ঢেকে নিয়েছে, কিন্তু ধাক্কা এখনো দিয়ে যাচ্ছে। মনে হয় সারা শব্দ ভেতরে পৌঁছাচ্ছে না। আরও বার কয়েক দরজা ধাক্কালো সে। তারপরে একটা মৃদু পায়ের আওয়াজ শোনা গেল। এবার দুজনেই আশ্বস্ত হলো। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজার ছিটকিনি ভেতর থেকে খুলে গেল। সদর দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলেন জাদরেল এক মোটাসোটা মহিলা। চোখে ঘুমের ছাপ স্পষ্ট, বোঝাই যাচ্ছে সবেমাত্র ঘুম থেকে উঠে দরজা খুলতে এলেন। কিন্তু অত কিছু ভাবলে এখন হবে না, তাই দরজাটাকে ঠেলে দিল ছেলেটা। ঋত্বিকাও একটুও সময় নষ্ট না করে পটপট করে মহিলার দুগালে চর বসাতে থাকলো। কিন্তু এদিকে ছেলেটার ভীষণ ভয় হলো। আগের মেয়েটা রোগা পাতলা ছিল বলে কিছু সমস্যা হয়নি, কিন্তু এই মহিলা যে সাক্ষাৎ যমদূত, যদি পাল্টা কিছু করে। তাই তড়িঘড়ি ঋত্বিকার হাতটা চেপে ধরল সে। তারপর মহিলা কোনো রিয়াকশন দেওয়ার আগেই এক ছুটে গলির মোড়ের দিকে এগিয়ে যেতে থাকলো। ওদিকে মহিলা বিস্ফারিত দৃষ্টি নিয়ে কেবল তাকিয়েই রইল। কিছুই বুঝতে পারল না যে ঠিক কি ঘটল তার সঙ্গে। প্রায় মিনিট 3 প্রবল জোরে ছুটে আসার পর একটা জায়গায় এসে থামলো ওরা। ছেলেটা প্রচণ্ড হাঁপাচ্ছে এখন, আর ঋত্বিকারও দম নিতে কষ্ট হচ্ছে। কিন্তু সে হাঁপানোর পরিবর্তে পাগলের মতো হো হো করে হাসা শুরু করলো।
ছেলেটা হাসির স্বর শুনে একটু ভয়ই পেয়ে গেল। তারপর খানিকটা ধাতস্থ হয়ে বলল, এ কি আপনি এরকম করছেন কেন? হাসবো না? যা করলাম আজ, বিশ্বাস করুন এরকম মজা আমি কোনো দিনও পাইনি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ম্যাডাম। আপনাদের মুখে হাসি দেখাটাই তো আমাদের উদ্দেশ্য। তো এইবার কাকে চড় মারতে চান? মারতে চাই একজনকে, কিন্তু নাম বলবো না। এখান থেকে একটু হেঁটে গেলেই তার বাড়ি। চলুন হাঁটা যাক। জো হুকুম, চলুন। দুজনে ধীরে ধীরে সোজা পথ ধরে এগিয়ে যেতে থাকে। কয়েকটা নিস্তব্ধ মুহূর্ত কেটে যায় তাদের ঘিরে। ছেলেটা হঠাৎই প্রশ্ন করে ওঠে, আচ্ছা, আপনি যে এই রাত বিরেতে একজন পরপুরুষের সাথে ঘুরছেন, আপনার ভয় করছে না? ঋত্বিকা আবার হেসে উঠে বলে, আপনি পরপুরুষ? না মানে টেকনিক্যালি হ্যাঁ, কিন্তু কিন্তু বস আপনার সাথে হেব্বি মজা হচ্ছে। আচ্ছা, আপনার নয় ভয় করছে না, ইটস ফাইন। বাড়ির লোকেরাও কি ভয় পাচ্ছে না? মানে এখন মোটামুটি রাত 12টা বাজে। বাড়ির লোকেরা তো এতক্ষণে আপনাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, বাড়িতে এতক্ষণে হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে, কিন্তু আমি তো ফোন নিয়ে আসিনি, তাই হয়তো এখন জোর কদমে খোঁজাখুঁজিও শুরু হয়ে গেছে। সে যাকে, ও নিয়ে চাপ নেই। এখন আসল ব্যাপারটা হলো আমরা গন্তব্যে উপস্থিত। ওই দেখুন, ওই বাড়িটা। বাঁ দিকে আঙুল রেখে বলে ঋত্বিকা। তারপর ছেলেটার একদম কাছে সরে এসে বলে, আর শুনুন, এখন যাকে চড় মারবো সে একটা ছেলে, তাই একে আপনি চেপে ধরবেন। খান 10 নয়, একেবারে খান 100 মারবো। ছেলেটা মৃদু হাসে। বুঝেছি। কি বুঝেছেন? যে ইনি আপনার কান্নার প্রকৃত কারণ। ঋত্বিকা আর কোনো উত্তর দেয় না, চুপচাপ এগিয়ে যায় বাড়িটার দিকে। বাড়ির দরজার সামনে এসে নিজেই কলিং বেলটা চেপে দেয়। ছেলেটাও এগিয়ে এসে দাঁড়ায় তার পাশে। ধীরে ধীরে ভেতর থেকে একটা পায়ের শব্দ তাদের দিকে এগিয়ে আসে। তারপর ভেতর থেকে লক খোলার শব্দও ভেসে আসে। কিন্তু এইবারে আর ঋত্বিকা টুপি দিয়ে মুখটা ঢাকা দেয় না। ছেলেটাও টুপিটা তার দিকে এগিয়ে না দিয়ে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। ধীরে ধীরে তাদের সামনের দরজাটা খুলে যায়। একটা ঘুমন্ত যুবক ছেলে চোখ কচলাতে কচলাতে বেরিয়ে আসে দরজার বাইরে। তারপর চোখ তুলে তাকাতে ঋত্বিকাকে দেখে খানিকটা অবাক হয়। এ কি তুমি? ব্যাস এইটুকুই। এর বেশি কিছু বলার আগেই ছেলেটা দ্রুত গিয়ে চেপে ধরে তাকে, আর ঋত্বিকাও চোয়াল শক্ত করে এগিয়ে আসে তার দিকে। তারপর দুটো হাত তার মুখের সামনে এনে সজোরে এদিক ওদিক চড় কষাতে থাকে। ছেলেটা আরও জোরে চেপে ধরে আর মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। ঋত্বিকা আরও বার কয়েক চড় মেরেই চলে। তারপর একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে পেছন ফেরে। ছেলেটাও তাকে ছেড়ে দেয়। দুজনে আবার হাঁটা দেয় মেন রাস্তার দিকে। এদিকে হতবুদ্ধির মতো এক ঠায় তাদের পথের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টি নিয়ে চেয়ে থাকে দরজার সামনে প্রায় বিধ্বস্ত অবস্থায় বসে থাকা ছেলেটা। মেন রাস্তার উপর উঠে আসে দুজনে। ছেলেটা ঋত্বিকার উদ্দেশ্যে বলে, তাহলে আপনার সবাইকে চড়মারা শেষ? ঋত্বিকা মাথা নাড়ে। হ্যাঁ। তাহলে এইবার আমি আসি। ঋত্বিকা কাঁপা দৃষ্টি নিয়ে তার দিকে তাকায়। গলাটা হালকা বুঝে আসে তার। চলে যাবেন? ছেলেটা বলে, না মানে আমার কাজ তো শেষ, তাই। ছেলেটা কথা শেষ করার আগেই ঋত্বিকা বলে ওঠে, আমার সাথে আমার বাড়ি পর্যন্ত একটু হাঁটবেন? ছেলেটা কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। মেয়েটার গলার স্বর আর বলার ধরনকে কিছুতেই অগ্রাহ্য করা যায় না। তাই খানিক ইতস্তত করলেও শেষে রাজি হয়ে যায় সে। আচ্ছা, হাঁটব। দুজনে পাশাপাশি হেঁটে চলে গলি ধরে। অন্ধকারময় আকাশে শুধু চাঁদের আলো খানিকটা প্রভাব বিস্তার করতে পেরেছে।
বাকি সমস্ত কিছুই অন্ধকার আর অন্ধকার। মাঝে মাঝে অল্প ঠান্ডা হাওয়া এসে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে ঋত্বিকার সমস্ত শরীরটাকে, কিন্তু এখন সেটা যেন ওর খুব ভালোই লাগছে। ঋত্বিকা হাঁটতে হাঁটতেই ছেলেটার দিকে চোখ ফেরালো, তারপর বলল, আচ্ছা, সবার শেষে যাকে চড় মারলাম সে কে জিজ্ঞাসা করলেন না তো? আপনার বয়ফ্রেন্ড বা আপনার এক্স বয়ফ্রেন্ড, কিছু একটা হবে। আমার বয়ফ্রেন্ড, যদিও এই ওয়ার্ডটা এখন আমি আর ইউজ করতে চাই না। হি ইজ আ চিটার। কি কেস? আজ সন্ধেবেলায় আমি সঞ্জয়কে সারপ্রাইজ দিতে ওর অফিসে যাই, আর ওখানে আমি দেখি। আর ওখানে গিয়ে আপনি দেখলেন হি ওয়াজ উইথ সামওয়ান এলস, আর খুব অকওয়ার্ড পজিশনে। যাকে বাদ দিন, ওসব বেকার কাসুন্দি ঘেটে কোনো লাভ নেই। এখন কেমন ফিল করছেন সেটা বলুন। অনেকটা বেটার মনে হচ্ছে, একটা ভার নেমে গেছে শরীর থেকে। আপনি সত্যিই জাদু জানেন। আমি নয়, স্ট্রেস রিলিফ সোসাইটি জাদু জানে। ঋত্বিকা মৃদু হাসে। সেই ছেলেটা আর কিছু বলে না। ঋত্বিকাও মাথা নিচু করে এগিয়ে চলে। অনেকটা সময় কেটে গেছে, কিন্তু দুজনের কেউই আর একটা শব্দ উচ্চারণ করেনি। ঋত্বিকার বাড়িও প্রায় চলেই এসেছে, আর বড়জোর মিনিট 15। হঠাৎ করেই ঋত্বিকা ছেলেটার হাতটা খামচে ধরে, তারপর প্রায় কান্নামাখা গলায় বলে, আপনি আপনি সত্যি চলে যাবেন? ছেলেটা একটা লম্বা শ্বাস নেয়। আমাকে যে চলে যেতেই হবে, এছাড়া যে আর কোনো উপায় নেই ম্যাডাম। ছেলেটার গলা চেপে ধরে সে, মাথা রাখে তার বুকে, কাঁদতে কাঁদতেই বলে, তাহলে কেন এসেছিলেন আজ? কেন কেন আমাকে এভাবে নিজের প্রতি আকৃষ্ট করলেন? কেন? আমি তো এত কিছু ভেবে কিছুই করিনি। আমি তো শুধু আপনার মনটাকে একটু ভালো করতে এসেছিলাম। কে বলেছিল ভালো করতে আপনাকে? আর যদি ভালো করতেই চেয়েছিলেন, তাহলে তাহলে এভাবে ছেড়ে চলে যাচ্ছেন কেন? এভাবে আবার আমার মনটাকে ভেঙে দিচ্ছেন কেন? ছেলেটা মৃদু হাসে। আমি কিছুই করিনি ম্যাডাম। করেছেন বই কি, সবকিছু শেষ করে দিয়েছেন। একটা কষ্ট ভুলতে পারলেও আরেকটা কষ্ট এখন চেপে ধরেছে। আপনি আমাকে হাসাতেই তো চেয়েছিলেন, তাহলে আমি কাজে জেনেও চলে যাবেন কেন? কারণ আমার সঙ্গে দেখা হওয়ার আগে আপনি যে কষ্টে কাঁদছিলেন, সেটা বহু বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট। আর আমার সঙ্গে তো মাত্র কয়েক ঘন্টা আলাপ আপনার। এই বিচ্ছেদের কষ্ট আগেরটার তুলনায় কিছুই নয়। তাই আগের কষ্টটা দূর করা প্রয়োজন ছিল, আর এটা নিজে থেকেই দূর হয়ে যাবে। তাহলে আপনি সত্যিই চলে যাবেন? যেতে তো সবাইকেই হয় ম্যাডাম, কেউ আগে যায় তো কেউ পরে। আপনি সত্যি আর থাকবেন না? আপনার কাজ শেষ? না, একটা কাজ বাকি। আপনার শেষ ঝড় মারা এখনো বাকি আছে। ঋত্বিকা খানিকটা অবাক হয়, একটু চোখ কুঁচকে অবাক স্বরেই বলে, কিন্তু কিন্তু আমি তো অলরেডি সঞ্জয়কে চড় মেরে এসেছি। হ্যাঁ, মেরেছেন, কিন্তু ওটা তো আপনার শেষ ঝড় নয়। তাহলে আপনাকে কি বলেছিলাম? মানুষ একটা চড় মেরে কতটা শান্তি পেতে পারে। একটা চড় মানুষের জীবনের অনেক কষ্ট দূর করতে পারে। তাই শেষ মুহূর্তে আপনার অবশিষ্ট কষ্টের খানিকটা দূর করে যেতে চাই আমি। আজকে স্ল্যাব ডে, স্লোগানটা মনে আছে তো? চড় মারুন, খুশি থাকুন।
আপনার শেষ চর আপনি আমায় মারবেন, কারণ আমি আপনাকে কাঁদিয়েছি। এই নিন, মারুন। বলেই গালটা ঋত্বিকার দিকে বাড়িয়ে দেয় ছেলেটা। ঋত্বিকা হাত চেপে থাকে। বুকের ভেতরটা বারবার কেঁপে উঠছে ওর, সমস্ত শরীর শিউরে উঠছে। মনে হচ্ছে এখানে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদার, কিন্তু না। যে মানুষটা সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা তাকে শিখিয়েছে যে কাঁদা কোনো সলিউশন নয়। মানুষকে হাজার কষ্টের মধ্যেও সুখটা খুঁজে নিতে হয়। সমস্ত দুঃখ কষ্ট যেভাবেই হোক ছেঁটে ফেলতে হয়। তাই আজ সে সমস্ত কষ্ট ছেঁটে ফেলার চেষ্টাই করবে। ডান হাতটা ধীরে ধীরে ছেলেটার গালের সামনে এনে ধরে সে। তারপর আলতো করে একটা মৃদু চড় বসিয়ে দেয় ছেলেটার গালে। ছেলেটা ধীরে ধীরে আকাশের দিকে চেয়ে হালকা হাসে, তারপর মেয়েটার দিকে তাকায়। তাহলে এবার আমি আসি, ভালো থাকবেন। বলেই কুয়াশা চাদরে ধীরে ধীরে মিলিয়ে যায় সে। শুধু শেষবারের জন্য একটা কথা ভেসে আসে, আর ম্যাডাম, স্লোগানটা কিন্তু মনে রাখবেন, চড় মারুন, খুশি থাকুন। সন্ধ্যের কুয়াশা যখন ধীরে ধীরে রাতের অন্ধকারে মিলিয়ে যাওয়া শুরু করল, তখন বাসস্ট্যান্ডের পাশে এসে দাঁড়ালো অভি। সারা মুখময় হতাশা আর চিন্তা। হঠাৎ করেই বস স্যাক করে দিয়েছে ওকে। কি কারণ কিচ্ছু জানে না, শুধু জানে আর চাকরি নেই তার। চাঁদের দিকে মুখ তুলে তাকায় সে। ঠিক তখনই একটা হাত এসে পড়ে তার কাঁধে, আর সঙ্গে সঙ্গে ভেসে আসে একটা কথা, জয় শ্রীরাম স্যার। অভি নিজেও যেহেতু রাম ভক্ত, তাই তার মুখ থেকেও বেরিয়ে আসে সেই একই কথা, জয় শ্রীরাম। কিন্তু পরক্ষণেই সামনে ছেলেটার দিকে চোখ পড়ে তার। একটু ইতস্তত করেই সে বলে, কিন্তু আপনি কে ভাই? সেটা গুরুত্বপূর্ণ নয় স্যার, এখন আপনার মন ঠিক করাই আমার একমাত্র উদ্দেশ্য। আমার মন ঠিক করা? আপনি কে আর আমার মন ঠিক করবেনই বা কেন, আর কিভাবে করবেন? আজকে ঠিক কি দিন স্যার? একবার গাঁট গুনে নেয় অভি, তারপর বলে, আজ তো বুধবার। আরে স্যার, ওটা নয়, আজ হলো গিয়ে কিক ডে। লাথি মারুন, জমিয়ে হাসুন। শুনছিলেন পোস্ট ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে আমাদের বিশেষ গল্প হ্যাপি স্ল্যাব ডে। গল্প পাঠে ও অজ্ঞাত ছেলের চরিত্রে আমি প্রীতম, ঋত্বিকার চরিত্রে আলোকলতা, অভির চরিত্রে সায়ন্তন এবং ট্যাক্সি ড্রাইভার ও সঞ্জয়ের চরিত্রে আর্য। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে আর্য, পোস্টার ডিজাইনে সুজিত এবং বিশেষ সহযোগিতায় তৃষা দত্ত। তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চড় মারুন আর খুশি থাকুন। শুভরাত্রি।